সকালে নান রুটি আর ডাল খেয়েছে তাজদার। অন্যদিন সে খায় না, আজ খেয়েছে। ঝাল ঝাল ডাল দিয়ে নান রুটি ভালো লাগছিল। সবাই একটু অবাকই হয়েছে। তিতলি আরও কয়েকটা দিয়েছিল তার প্লেটে। বড় ছিল রুটিগুলো, তাই দুটোর বেশি খাওয়া অসম্ভবই ছিল। তৌসিফ বেশ কৌতূহলী হয়ে দেখছিল তাকে। তাসনুভা আশেপাশেও নেই, সকালে নাস্তা করেনি এখনো। তিতলি ডেকেছিল, সাড়া দেয়নি। রসনারাকেও রান্নাঘর থেকে বের হতে দেখা যায়নি। রায়হান আর তৌসিফ রাতে গিয়েছিল হাসপাতালে সাইনাকে দেখতে। তাসনিমের স্বামীও এসেছিল ওই দিক থেকে। হাসপাতালে অনেক কথা কাটাকাটি লেগে গিয়েছিল। সাইনার ভাইরা কেউ কিচ্ছু বলল না, তবে সবার মুখ ভার ছিল। সাইনার দুলা ভাইরাও যা বলার বলেছে। এতে রায়হানের মাথা হেট হয়েছে। মেয়েটা অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, কেউ খেয়াল করেনি। বাড়ি ফিরে সে তিতলিকে ইচ্ছে মতো বকেছে। তৌসিফ তাকে সরিয়ে ফেলেছিল ভাগ্যিস। তাজদারে খাওয়া শেষ হতে না হতেই রায়হান এসে খেতে বসলো। ঝিমলি এসে তাকে খাবার বেড়ে দিতে লাগলো। কক্সবাজার থেকে আসার পর রায়হানের সাথে তাজদারের মুখোমুখি বসে তেমন কথাবার্তা হয়নি। বাড়িতে যা হচ্ছে মনে হচ্ছে কোনো কুরুক্ষেত্র। দাদিমাও এলেন সেখানে। তার ইশারায় রায়হান নিজ থেকে কথা বলল তাজদার চলে যাওয়ার সময়, সাইনাকে দেখে আসিস। তাজদার তার দিকে ফিরল। সে জানে কাল রাতে অনেক কিছু হয়েছে দুই বাড়ির মধ্যে। রুম থেকে রায়হানের গলার আওয়াজ শুনতে পেয়েছিল রাতে, কিন্তু কি নিয়ে কথা হচ্ছিল সেটা সে জানে না। তাই কপাল কুঁচকে রায়হানের দিকে চেয়ে রইল। বুঝিনি। রায়হান খাওয়া শুরু করলো। খেতে খেতে বলল, সাইনাকে বিজিসি ট্রাস্টে অ্যাডমিট করা হয়েছে। জ্বর খারাপের দিকে চলে গিয়েছে, পেট ব্যথা ছিল, ডায়রিয়া বমি একসাথে। আজ ওকে দেখতে ওদিক থেকে বোধহয় মামারা আসবে। আমি বলেছি দুপুরে এদিক থেকে ভাত যাবে সবার জন্য, ওরা যেন আয়োজন না করে। তৌসিফ বাজারে যা, কাঁচা কলা পেলে নিয়ে আসিস। দাদিমা বলল, হ্যাঁ, এখন কাঁচা কলার তরকারি খেলে একটু পেট ধরবে। তৌসিফ খেতে খেতে মাথা দোলালো। তাজদার কপাল কুঁচকে সবার কথা শুনল। দাদিমা তাড়া দিয়ে বলল, দাদু ভাই, তুমি গোসল করে নাও, ওকে দেখতে না গেলে কথা রটে যাবে। বউ অসুস্থ, দেখতে যেতে তো হবে। এখন রাগারাগি করার সময় নয়। তোমার আরও সবার আগে যাওয়া উচিত ছিল। আর আফসারকে ওই কথাটা বলা উচিত হয়নি। মেয়ে অসুস্থ, তার ওপর ওই ধরনের কথা নেওয়া একটা বাবার পক্ষে সহজ নয়। এখন যাও, রেডি হয়ে নাও। তুমি গেলে ওরা খুশি হয়ে যাবে, না গেলে পরিস্থিতি আরও জটিল হবে। তাজদার ঘুরে দাঁড়ালো ঘরে যাওয়ার জন্য। পথিমধ্যে তিতলি তাকে দেখে দাঁড়িয়ে পড়ল। তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো। আস্তে ধীরে প্রশ্ন করলো, ও বাড়ি থেকে চলে যাওয়ার সময় তুমি নুভা আম্মু কোথায় ছিলে? সারাক্ষণ ফোন নিয়ে এমন কি করো যে দিন দুনিয়ার হিসেব থাকে না? তিতলির পেট মোচড় দিচ্ছে ভয়ে। ভাইয়ের ধারালো শীতল কণ্ঠে তার ভয় আরও বেশি করে বাড়ছে। সে আমতা আমতা করে বলল, ও তো শুয়েছিল ঘরে, আমি ওকে বিরক্ত করিনি। যাওয়ার সময় জিজ্ঞেস করেছি কোথায় যাচ্ছ, বলল বাড়িতে। আমি বেশি কিছু প্রশ্ন করতে পারিনি, ও চলে গিয়েছিল। আম্মুও বলল ঘুরে আসুক। তাজদার বিরক্তির সাথে ঘরের দিকে রওনা দিল। তিতলি হাঁপ ছেড়ে বাঁচল। তাজদার ঘরে গিয়ে সাইনার ফোনে কল দিল। রিং পড়ার কিছুক্ষণের মধ্যে রিসিভ হলো। রিসিভ করেছে সাইনার বড় বোন। আসসালামু আলাইকুম, তাজদার গুরুগম্ভীর স্বরে বলল। ওয়ালাইকুম সালাম। সাইনা কোথায়? ঘুমোচ্ছে এখন। শর্মিলা নিজ থেকে আর কিছু বলল না। তাজদার বলল, আচ্ছা, ফোন রাখলাম। ফোন কেটে দেওয়ার পর শর্মিলা সাহিদা বেগমকে বলল, এখনও কথা বলছে কেমন গোয়ারের মতো। সাহিদা চুপ হয়ে আছেন তখন থেকে। মেয়েটা তো অসুস্থ হয়ে গেল, ওই বাড়ির কেউ একটু দেখলো না, জামাইটাও না। লন্ডনে চলে গেলে তো। আফসার সাহেব বাটন ফোনটা হাতে নিয়ে এগিয়ে এলেন, বললেন, আমি একদম ধুয়ে দিয়েছি রায়হানের মা আর ভাইকে। বলেছি তার ভাগ্নে আমার সাথে কিভাবে কথা বলেছে। বলেছি আমার মেয়েকে আমি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাব। আমার মেয়ে কি ফেল না? একটা মেয়ে এতটা অসুস্থ ছিল, কেউ একটু স্যালাইন বানিয়েও খাওয়ালো না। মস্করা পেয়েছে। আমার মেয়েটা আমাকে দেখা মাত্রই কেঁদে উঠল। আমার আদরের মেয়ে। আমার মেয়েকে কি খাওয়ানোর অভাবে বিয়ে দিয়েছি আমি? রায়হানের মা কেমনি একটু দেখলো না? আমি মাপ দেব না এই জন্য। শাওন বলল, এখানে চিল্লাও না আব্বা, এটা তোমার ঘর নয়, আর ওর সামনে আজে বাজে কথা বলিও না। আফসার সাহেব বললেন, তুই আমাকে শান্ত হতে বলিস না। আমি ওই ছেলের সাথে কোনো কথা বলবো না। তার মামা চাচাদের সাথে বলবো যা বলার। জিজ্ঞেস করব তাদের হাতে মেয়ে তুলে দিয়ে কি ভুল করেছি আমি। আমার মেয়ে কেন এত অযত্নে থাকবে? বাড়ি দূরে হলে কি হতো? কাছে বলে সাহস করে চলে এসেছে মেয়েটা। সাইনাস স্যালাইন চলছে একটার পর একটা। পুরো মরার মতো ঘুমিয়ে আছে সে। আনিস আসছিল দেখে সাহিদা বেগম বলল, আনিসটার সামনে আজে বাজে কথা বলিও না তো।
ছেলেটার মাথা গরম, কখন কাকে কি বলে ফেলে। আগে আমার মেয়েটা সুস্থ হোক, তারপর বাকি কথা। আনিস চা সিঙ্গাড়া সমোসা এনেছে, সাথে আপেল আর মালটা। শর্মিলাকে বলল, তোরা এগুলো খেয়ে নে, ও ঘুম থেকে উঠলে এখান থেকে ফল কেটে দিস। আর দুপুরে মনে হয় ওই বাড়ি থেকে সবার জন্য ভাত আসবে। আমাকে তৌসিফ মানা করেছে ভাত না কিনতে। আফসার সাহেব বলে উঠল, আমার মেয়েকে না দেখে এখন ভাত পাট। শর্মিলা থামিয়ে দিল। আব্বা কি শুরু করলে? আনিস শর্মিলাকে বলল, তাজ কি ফোন টোন করেছে নাকি এখানে? শর্মিলা বলল, হ্যাঁ, শুধু সাইনা কেমন আছে জিজ্ঞেস করেছে, আর কিছু বলেনি। আনিস চুপ করে রইল, কিছু বলল না। শর্মিলা ভয় পাচ্ছে, কে জানে মুখোমুখি হলে কি ঝামেলা লেগে যায়। তাজদার যখন এলো তখন সবাই কেবিনের ভেতর বসে ভাত খাচ্ছিল। সাইনার মুখেও ভাত তুলে দিয়েছে শাহিদা বেগম। তাজদার হুট করে ভেতরে ঢুকে আসা মাত্রই সবাই অপ্রস্তুত হয়ে পড়ল। কেউ বসা থেকে উঠে পড়ল, কেউ মাথায় কাপড় টানল। সাইনার গায়ে ওড়না ছিল না। শর্মিলা তার মাথায় ওড়না দিয়ে দিল বাঁ হাতে। তাজদার বেরিয়ে যাচ্ছিল। শর্মিলা বলল, ভাইয়া বসেন, সমস্যা নেই। তাজদার ফলমূলের ব্যাগটা এক পাশে যত্ন করে রেখে বলল, ভাত তো আজানের আগে এসেছে, এখন কেন খাচ্ছ? 2:30 বাজে এখন। শর্মিলা হাত ধুয়ে টুল টেনে তাকে বসতে দিতে দিতে বলল, ও ঘুমিয়েছিল, সবাই একসাথে খাবো ভাবছিলাম। তাজদার এক পলক সাইনার দিকে তাকালো। গায়ে সাদা রঙের একটা ঢিলে ঢালা কুর্তা, না আঁচড়ানো চুলে বেনিটা অবিন্যস্ত, চোখের নিচে এক গাদা কালি। শাহিদা বেগম বাসন নিয়ে কেবিনের বাইরে বেরিয়ে গিয়েছিল। ওখানে খাওয়ার ভালো ব্যবস্থা আছে যদিও। সাইনা লোকমাটা ধীরে ধীরে চিবোচ্ছে। এক রাতের মধ্যেই মনে হচ্ছে সে শুকিয়ে এতটুকুনি হয়ে গেছে। শর্মিলাও বেরিয়ে গেল। আফসার সাহেব বললেন, এসেছে নাকি? শর্মিলা বলল, হ্যাঁ, তুমি এখন যেও না, ওরা কথা বলুক, আমি দুটো কথা বলবো। শাহিদা বেগম বললেন, এখন না, বাড়াবাড়ি করো না তো। সাইনা পিঠের নিচে বালিশ রেখে বসেছে। আরও আরামদায়ক করার জন্য শাহিদা বেগম ওড়নাটাকে পুটলি বেঁধে পিঠের পেছনে রেখেছে। তাজদার গলা ঝেড়ে কথা শুরু করলো, এখন কেমন লাগছে? সাইনা ডান হাতের ভেতর পুঁটি মাছ ভাজা, সে একটা একটা কামড় দিয়ে খাচ্ছিল ওটা। তাজদার চলে আসায় ওটা হাতের মুঠোয় থেকে গেছে। ওটা কচলাতে কচলাতে মৃদু স্বরে বলল, ভালো। আর কোনো কথা নেই। সাইনা নিজের মতো বসে আছে। শুয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু পাশে এমন রোবটের মতো কেউ বসে থাকলে সেটা প্রায় অসম্ভব। অস্বস্তি সামলে সে এবার তাজদারের দিকে তাকালো। গায়ে মেরুন রঙের শার্ট, কবজিতে ঘড়ি, টিপটপ গোছগাছ সব দিক থেকে। তাজদার তাকে তাকাতে দেখে বলল, তোমার ফোনটা কোথায়? সাইনা নিজের হাতের দিকে তাকিয়ে বলল, আছে। ওখানে আমার নাম্বার নেই। আছে। তাহলে তোমার শরীর খারাপ সেটা আগে কাকে বলবে, যাকে বললে সিরিয়াসলি নেবে? তাজদার তার দিকে চেয়ে রইল, চোখ মুখ শক্ত হতে যেও হলো না। সাইনা একটু পর তার দিকে তাকালো, জানতে চাইলো, আপনি এখানে কতক্ষণ থাকবেন? তাজদার একটা আপেল বের করলো, সেটা ধুয়ে নিয়ে চাকু দিয়ে কাটতে কাটতে বলল, তুমি কতক্ষণ চাও? সাইনা তার আপেল কাটার দিকে চেয়ে বলল, আপনি আপেল কার জন্য কাটছেন? আমার জন্য। আমি ভাত খাইনি, সোজা চলে এসেছি এদিকে। সাইনা লজ্জিত হলো, কিছুক্ষণ চুপ থেকে বলল, কোনো দরকার ছিল না না খেয়ে এখানে আসার। তাজদার আপেলটা কাটা বন্ধ করে বলল, সরি, আমি নিজেকে খুব ভালোবাসি। তুমি কি বলো সেটা দেখার জন্য মিথ্যে বললাম। আমি খেয়ে দিয়ে এসেছি, রিল্যাক্স। সাইনা চুপ করে বসে রইল। কালকের সব কথা মনে পড়ল। কিভাবে যে সে হেঁটে গিয়েছিল তাদের বাড়িতে সে নিজেও জানে না। তাজদার আপেলটা কাটলো, সাইনা কয়েক টুকরো খেলো, তাজদার নিজেও খেলো। হালকা টুকটাক কথাবার্তা বলে বেরিয়ে গেল। তার মামারা এসেছে। সাইনা মাথায় ভালো করে ঘোমটা টেনে বসেছে। সবাই আসার পথে ফলমূল নিয়ে এসেছে। সাইনার সাথে দেখা করতে এলো সবাই। তাজদারকে বলল, এক রাতের মধ্যে শুকিয়ে গেছে। কাল হয়েছিলটা কি? বাড়িতে কেউ ছিল না? আফসার সাহেব সাহস পেয়ে গেলেন, বললেন, সেসব কথা বাদ দিন ভাই সাহেব, আপনার ভাগ্নে আমাকে ফোন দিয়ে কি বলেছে সেটা একবার জিজ্ঞেস করুন সবার সামনে। আমি তো আমার মেয়ে আর দেব না। সাইনার বড় মামা আফসার সাহেবকে সান্ত্বনা দিতে দিতে বলল, আফসারের বাপ, শান্ত হও, এত মেজাজ দেখাতে নেই সব জায়গায়। ওনারা কি বলে দেখো। তাজদারের বড় মামা বলল, আমার কথা হচ্ছে মেয়েটার শরীর খারাপ লাগছে, এটা বাড়ির কেউ জানলো না? এটা তো অবিশ্বাস্য। তৌসিফ বলল, সবাই জানতো ওর জ্বর হয়েছে হালকা, মেজো ভাইয়ের গায়েও জ্বর এসেছিল। তাজদারের বড় মামা বলল, ওর যখন জ্বর বেড়ে গেল তখন ওর তো তাজদারকে ফোন করা উচিত ছিল, তাই নয় কি? তাজ, তোমার বউ তোমাকে ফোন দিয়েছে? তাজদার সাইনার দিকে তাকালো, কিছু বলল না। দুইজনেই চুপ।
আফসার সাহেব বললেন, ওর শরীর খারাপ লাগছিল, এত কিছু করার মতো অবস্থায় ছিল না কি ও? সাহস করে আমাদের কাছে চলে এসেছিল, ওটাই তো বেশি। আপনারা কালকে ওর অবস্থা দেখলে বুঝতে পারতেন। ওর মায়ের কাছ থেকে জিজ্ঞেস করেন। সাহিদা বেগম বোরখার ওড়না মুখে টেনে কেঁদে উঠে বলল, আমি তো ভাবছিলাম বড় অঘটন ঘটে যাবে, এত অযত্ন কেউ করে? পেছন থেকে এক একজন সান্ত্বনা দিতে লাগলো। আশরাফের মা কান্নাকাটি করলে কিছু হবে না, কথা বলতে দাও, এগুলো সমাধান হয়ে যাওয়া ভালো, বেশি ঘাটলে সমস্যা আরও বাড়ে। বড়রা সবাই অনেক কথাবার্তা বলল। সাইনা আর তাজদার চুপ করে শুনল। তাজদার সিদ্দিকী ধৈর্য সহকারে এত কথা শুনেছে দেখে তৃপ্তি লাগছিল আফসার সাহেবের। তাজদারের বড় মামা ছোট মামা তাকে ডেকে নিয়ে গেল এক পাশে, বলল, তোমার মা আমাকে সবটা বলার পর আমি ছুটতে ছুটতে চলে এসেছি। দেখো মামা, রাগ দেখাতে পারবে বইয়ের ওপর, তার পরিবারের ওপর নয়। তার বাবাকে কি বলেছ সেটা ধরে বসে আছে ওরা। তোমাদের মধ্যে নাকি ঝামেলা হয়েছে, তাই তোমার বউ তোমাকে ফোন দেয়নি। বিয়ের শুরুতেই কিসের এত ঝামেলা? পছন্দ করে বিয়ে যখন করেছ তখন শ্বশুরবাড়ির গলাবাজি শুনতে হবে, আর বউটাকে তোমাকে একটু দেখে শুনে রাখতে হবে। তোমার মা বলল তুমি ওর সাথেও নাকি চেঁচামেচি করো, তুমি লন্ডনে নিয়ে যেতে চাইলে। তোমাকে তো আগে ওর ভরসাস্থল হতে হবে। সংসার জীবন আর অবিবাহিত জীবনের মধ্যে ফারাক আছে মামা। তোমার শ্বশুরের কথায় কিছু মনে করো না, আমি ম্যানেজ করে নিচ্ছি আজকের মতো। তাজদার রুক্ষ স্বরে বলল, ওরা বললেই হলো নাকি? কথায় কথায় মেয়ে দেবে না, ভয় দেখায় কেন? না দিয়ে দেখাক, বিয়ে দিয়ে দিয়েছে, এখন আবার এত দেমাক কিসের? তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, সেটা আমি জেনে কথা শুনিয়েছি? সবাই তাকে দেখেছে দূর থেকে। সাহিদা বেগম ফিসফিস করে বললেন, ব্যাটা তো দেখছি মামুর ওপর রাগ ঝাড়ছে, কত বড় গলা। এই আশরাফের বাপ, তুমি ওইদিকে যেও না। বড় মামা শান্তভাবে বললেন, তুমি আবার রেগে যাচ্ছ তাজ? বারবার করে বলেছি রাখবে না। তোমার বউ একটা বাচ্চা মেয়ে, ওকে যে যেরকম বোঝাবে সে সেটাই বুঝবে। তুমি যা বোঝাবে সে সেটাই বুঝবে। ওর সংসার ধর্ম বুঝতে আরও সময় লাগবে। তুমিও যদি অবুঝের মতো আচরণ করো তাহলে তো কিছু করার নেই আমাদের। তাজদার সাফ সাফ জানিয়ে দিল, আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। স্যালাইন শেষ হয়েছে, বাকি চিকিৎসা ওখানে হবে। ওদের মাথা খারাপ হবেই, কারণ এই হসপিটালের খরচ অনেক বেশি। ওদের বলে দাও খরচটা আমি দেব। আর যেন প্যান প্যান না করে। আনিস মানা করেছে আমাকে, তুমি যেন একটা টাকাও না দাও। তাজদার রাগে কাঁপছে ভেতরে ভেতরে। আফসার সাহেব তার সিদ্ধান্তে অনড়। তিনি রওশনা আর তাজউদ্দিন সিদ্দিকীর সাথে কথা না বলে মেয়ে এত সহজে ছাড়বে না। সন্ধ্যায় সাইনাকে নামিয়ে দেওয়া হলো। বাড়ি ফিরে সাইনা উঠোনে তাজদারকে দেখলো তৌসিফের সাথে দাঁড়িয়ে কথা বলতে। এই বাড়িতে অনেক মেহমান এসেছে। সাইনা তাজদারের দিকে এক পলক তাকিয়ে বাপ ভাইদের সাথে বাড়ি চলে গেল। রাতে সবাই ছোটোখাটো পারিবারিক বৈঠক বসলো। তাজদার তখন একটা কাজে বেরিয়েছিল। কখন কি হয়েছে কি হয়নি বৈঠকে সব উঠছে একের পর এক। সাইনার এইসব তামাশা ভালো লাগছে না, সে রুমে শুয়ে আছে। সাহিদা বেগম এসে বলল, ওরা বলছে তুই নাকি কারোর সাথে ভালো করে কথাবার্তা বলিস না, এক ঘরে হয়ে থাকিস, তোর অসুখ লাগছে, এটাও নাকি জানাসনি। তোর চাচি শাশুড়ি বলছে তুই নাকি মুখ ফুলিয়ে রাখিস, কারো সাথে মিশিস না, জামাইয়ের সামনে ঝগড়া করিস সারাক্ষণ। এইসব সত্যি? সাইনা চুপ করে শুয়ে থাকলো। সাহিদা বেগম বলল, বিয়ের মাত্র কটা দিন গিয়েছে, তার মধ্যেই এইসব? মানুষ কি বলবে? আগে তো তুই এমন ছিলি না, বিয়ের আগে একরকম ছিলি, এখন অন্যরকম হয়ে গেছিস। সবাই ওটা বলবে না? আফসার সাহেব এসে বলল, ওকে কিছু বলবে না, ও এখানেই থাকবে। বিয়ের এক মাসও ভালো করে যায়নি, তার মধ্যে বিচার সভা করাচ্ছে আমার মেয়ের নামে। আমার মেয়ে ভালো না খারাপ সেটা আমি জানি না, দেব না আমি মেয়ে। ওই ছেলে কথা শুনিয়েছে, এখন আবার ওরা সবাই মিলে শোনাচ্ছে। সবাই পেয়েছেটা কি? আমাকে এত কথা শুনিয়েছে, আমার মেয়েকে কতগুলো শুনিয়েছে। সাইনা শোয়া থেকে উঠে বসলো। আফসার সাহেবকে বলল, তোমাদের কে বলেছে ওইসব বৈঠক করার জন্য? আমি তোমাদের কিছু বলেছি? তোমরা বৈঠক করিয়েছ তাই ওরা দোষ বোঝাচ্ছে। আমি ওই বাড়িতে যাব না, এখানেও থাকতে চাই না, আমাকে কোথাও রেখে আসো। এইসব জঞ্জাল আমার ভালো লাগছে না। আফসার সাহেব বলল, ওই ছেলে বলল তুই যেন ওই বাড়ির চৌখাটে পাও না মারাস, কত বড় কথা। এখন আর কিছু না পেয়ে তোর দোষ খুঁজছে, তুই একদম ওই বাড়িতে যাবি না, থাক এখানে। আশরাফের মা ওকে বিরক্ত করবা না। সাইনা ভাত খাওয়ার সময় ওষুধ খেলো, খেয়ে দিয়ে শুয়ে পড়লো দাদিমার পাশে। দাদিমা তাকে জড়িয়ে ধরতেই সাইনা হঠাৎ চমকে উঠল। দাদিমা হেসে উঠলেন, হাত শক্ত নয় বলে চমকালি নাকি?
ব্যাটা এমন তেমন করে জড়ায়া ধরতো। সাইনা বলল, তুমি সব সময় রসিকতা করবা না, আমার মন মেজাজ ভালো নেই। বুঝি বুঝি, মাথা বোঝো, আমার শরীর খারাপ, ঘুমোতে দাও। ওই বাড়িতে মনে হচ্ছে তুফান চলতেছে। সাইনা প্রশ্ন করলো, কেন? ওমা, বউ নাই তাই? সাইনা প্রশ্ন করলো, তোমার কি ওই লোকটাকে বউ পাগল মনে হয়? মনে হয়। ওই বাড়িতে সবাই গিয়েছে কি কারণে? কে বলেছে বৈঠক করতে? তোমাদের সো কল্ড বৈঠকের মিনিং কি আমি জানি না? পাড়ার মাসি পিসিদের মতো ওই খোঁচাখুচি আর এর ওর দোষ খুঁজে বের করা। বাড়ির মধ্যে নিজেদের ছেলের দোষ ধরছো, ভালো কথা। আবার ওই বাড়িতে গিয়েছো ওদের মেয়ের দোষ ধরতে। আমি তোমাদের বলেছি যেতে? কে বলেছে তোমাদের সবাইকে ওখানে গিয়ে একটা ঝামেলা বাঁধিয়ে আসতে? তাজউদ্দিন সিদ্দিকী শান্তভাবে বললেন, ঝামেলা তুমি বাঁধিয়েছ। তুমি বলেছ এই বাড়ির মেয়ে যেন এই বাড়িতে চৌখাট না মারায়। আমাদের মুখ কোথায় থাকলো আর? তাই আমাদের যা বলার প্রয়োজন ছিল তাই তাই বলেছি। দোষ তো তোমার। তাজদার রাগে কথা বলতে পারছে না। সে বাবার দিকে তাকিয়ে বলল, দোষ আমার, আমি ম্যানেজ করে নিতাম। তোমাদের কে বলেছে ওখানে গিয়ে কথা শুনিয়ে আসার? সমস্যাটা কি তোমাদের? এই, এরা এসব করছে, তুই আমাকে জানালি না কেন? শেষের কথাটা তৌসিফের দিকে তাকিয়ে বলল তাজদার। তৌসিফ বলল, আমি তো কথা কাটাকাটি তীব্র হবার পর গিয়েছি, কিছু জানতাম না। তাজদার কর্কশ স্বরে বলল, এবার সবাই যেভাবে পারো সেভাবে ওকে নিয়ে এসো। আমি আর একটা কথাও বলবো না এখানে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, না এলে আমাদের কি? না আসুক, এত তেল দিতে পারবো না। ঘাড় মোটা করে দিয়েছ ওদের মেয়েকে বিয়ে করে, নইলে ওরা কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে পেরেছে? ওদের মেয়ে এখানে না এলে আমাদের কিছু যায় আসবে না। এইসব নিয়ে আমি মাথা ঘামাবো না। এই খেতে দাও তো, এইসব আর ভালো লাগছে না। তাজদার চলে যাচ্ছিল, কথাটা শুনে থেমে গেল। রাগে সে কি বলবে বুঝে উঠতে পারছে না। রওশনারার দিকে তাকালো। রওশনারা চুপচাপ চলে যেতে লাগলেন। তাজদার ওনাকে থামিয়ে বলল, আমি ওকে আনতে যাব না। তোমরা সব রাস্তা বন্ধ করে দিয়েছ, তাই তোমরা আনতে যাবে। কালকের মধ্যে এইসব সমাধান না করলে আমি এই বাড়িকে লাথি মেরে চলে যাব। আমার কথাই শেষ। কেউ পাত্তা দিল না তার কথাটাকে। তাজদার ঘরে গিয়ে ব্লেজারটা ছুঁড়ে বিছানায় বসে দুহাত দিয়ে মুখ মুছল। সাইনার ফোনে কল দিল, রিসিভ হয়ে গেল সাথে সাথেই। তাজদার নিচ থেকে ফোনটা কেটে দিল। সাথে সাথে রিসিভ হওয়ার ব্যাপারটা অতি আশ্চর্যের। তাজদার আবারও ফোন করলো। ফোন রিসিভ করলো দাদিমা। সাইনা যদিও চোখ বন্ধ করে আছে, কিন্তু সে ঘুমিয়ে পড়েছে এমন না, সে সব শুনছিল। দাদিমা ফোন রিসিভ করে বলল, ঘুম নাই বর বউয়ের চোখে, আমি দুইজনের মাঝখানে ঘুমিয়ে আছি সুখে। তাজদার গমগমে গলায় জিজ্ঞেস করলো, ফোনের মালিক কোথায়? দাদিমা হেসে উত্তর দিলেন, ঘুম। তাজদার কপাল কুঁচকে বলল, এত তাড়াতাড়ি মানুষ ঘুমায়? দাদিমা শান্ত স্বরে বললেন, অনেক কান্নাকাটির পর ঘুমিয়েছে। কান্না কিসের? দাদিমা হেসে বললেন, ও আর কি, বরের জন্য কাঁদে, তুমি নাকি জড়িয়ে ধরে ঘুমাইতা। তাজদার দ্বিগুণ শব্দে গলা ছেড়ে বলল, আচ্ছা রাখলাম। দাদিমা মুচকি হেসে বললেন, আসল কথা শোনো। জি। দাদিমা এবার গুরুগম্ভীর স্বরে বলল, তোমার বইয়ের নাকি ঘুম আসছে না, তোমার কাছে যেতে চায় কিন্তু যেতে পারছে না। তুমি তুলে তুলে নিয়ে গেলে ও মনে কিছু করবে না। তাজদারের কপাল কুঁচকে গেল। কিছুক্ষণ চুপ থেকে কয়েক পা এদিক ওদিক হাঁটলো। জিজ্ঞেস করলো, আর ইউ সিরিয়াস? দাদিমা ভুরু তুললেন। গালি দিলে, না না, আপনি যা বলছেন তা সত্যি। দাদিমা বিরক্ত স্বরে বললেন, তুমি কি আমার খালাতো ভাই লাগো যে মস্করা করতে যাব? তাজদার একটু বিরক্তি প্রকাশ করলো। চোখ বুজে আবার চোখটা বিরক্তির সাথে খুলে ঠোঁট বাঁকিয়ে বলল, যদি সত্যি হয় তাহলে নিজেই তো আমার কাছে চলে আসতে পারে। দাদিমা বললেন, আমার নাতিন কি ছেলের হাতের মোয়া নাকি? লন্ডনের বেটা। আমার নাতনির অনেক দাম। তাজদার যথেষ্ট রেগে আছে, কিন্তু সেটা দাদিমাকে বুঝতে না দিয়ে বলল, সেটাই তো দেখছি, কাল সকালে পাঠিয়ে দেবেন। মা গো মা, বললেই হলো নাকি? তাহলে এখন কি আমাকে পায়ে ধরে আনতে হবে? দাদিমা গুরুতর ভঙ্গিতে বললেন, আমার নাতি তোমার কাছে আর যাবে না। মাথা উঁচু করে যেতে পারলে যাবে, নইলে যাবে না। তাজদার চুপ করে রইল। রাগে কাঁপছে সে। সাইনা ফোন কেটে দিয়ে দাদিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি শেষে কি দারুণ কথা বললে দাদি। দাদিমা বললেন, এটাও বলেছি, তুই তার জন্য কাঁদছিলিস। সাইনা চোখ বুজে নিয়ে বলল, বেকুব হলে বিশ্বাস করবে, এত বেকুব না যতটা দেখায়। তাসলিমার শ্বশুরবাড়ি থেকে একটার পর একটা অভিযোগ এসেছে। তাজউদ্দিন সিদ্দিকীর মেজাজ খারাপ হয়ে গেছে এই সব কথা শুনে।
খুব আপত্তিকর কথাবার্তা বলেছে তারা। বলেছে তাদের মেয়ে কক্সবাজারে ছেলেপেলে নিয়ে ঘুরতে গিয়েছে, হোটেলে ছিল, মুখে নেওয়া যায় না এমন ধরনের আপত্তিকর কথা বলেছে। এসব কুৎসিত অপবাদ মেনে নেওয়া তাজউদ্দিন সিদ্দিকীর পক্ষে অসম্ভব ছিল। গলা শক্ত করে চোখ রাঙিয়ে তিনি জবাব দিলেন, আমার মেয়ে 100 বার একা একা ঘুরতে যাবে, ওকে আমি বলেছি ঘুরতে যেতে। আপনারা এসব বাজে কথা বলার সাহস পান কোথায় থেকে? আমেরিকায় থেকেও এই ধরনের বাজে মানসিকতা কি করে পোষণ করেন? বলা যায় রীতিমতো কথা কাটাকাটি লেগে গিয়েছে। ফোনের ওপর ফোন, তর্কের পর তর্ক চলছে এখন দুই পক্ষের মধ্যে। তাজউদ্দিন সিদ্দিকী বলেছেন, ওরা ওরকম সস্তা মানসিকতার আগে থেকে জেনে গিয়ে ভালো হয়েছে। যদি কোনো পাকাপোক্ত সিদ্ধান্ত নেয়নি এখনও দুই পক্ষ, তবে বিরোধ এখনও চলমান। তাজদার এই ব্যাপারে কোনো কথা বলেনি। রওশনারা ভয়ে আছে, সে যদি সত্যি সত্যি বাড়ি থেকে চলে গিয়ে থাকে তাহলে এই ঝামেলা আর কমার নয়। তাছাড়া সে বাড়ি থেকে চলে যাবে এমনভাবে যেখানে তার হাজারটা যুক্তি দাঁড় করানো থাকবে। সাইনা সেখানে খুব নগণ্য একটা যুক্তি, আর এতে করে কেউ বলতে পারবে না দোষ তোমার ছিল, তোমার কারণেই সাইনা আজ ওই বাড়িতে। তাজদার চলে যাওয়ার সময় দাদিমা আনোয়ারা বেগম কথা বলেছে তাজদারের সাথে। সেই স্পষ্টভাবে বলে দিয়েছে, আমি তাজউদ্দিন সিদ্দিকীর সাথে কোনো তর্ক করতে চাই না, না মা রওশনার সাথে কোনো কথা বলতে চাই। আমি তাই করব যা আমার মন চাইবে। দিস ইজ নট এ ফ্যামিলি, ইটস ইন এন্টায়ার ফ্যাক্টরি অফ ডেভিলস। আনোয়ারা বেগম বলল, নোভার বিয়েটা নিয়ে ঝামেলা চলছে, সো হোয়াট? এই ফ্যামিলিতে ঝামেলা ছাড়া কোনো কাজ হয়েছে? তোমার বউকে তুমি গিয়ে নিয়ে আসতে পারো, সে আসবে না। আমি একটা জেদি মেয়েকে বিয়ে করেছি, আপাদ মস্তক রওশনারা সিদ্দিকীর ফটোকপি। শাশুড়ির সাথে হাত মিলিয়ে আমাকে জব্দ করছে, আমাকে পাগল না বানিয়ে সে আসবে না। মহা মুশকিল তো। আমি তাকে জিজ্ঞেস করব সে পাগল স্বামীর সাথে সংসার করতে ইচ্ছুক কিনা, নইলে যেন তাড়াতাড়ি চলে আসবে। হার আনসার উইল বি ইয়াস। আনোয়ারা বেগমের হাসি পেলেও তিনি হাসলেন না, বললেন, সার্থক কুঁচকে গেছে দাদু ভাই। তাজদার নিজের শার্টটির দিকে তাকিয়ে থেমে গেল। এই প্রথমবার সে কুচকানো শার্ট গায়ে দিয়েছে, আর এটার জন্য দায়ী সাইনা মমতাজ। হাতের কাছে পেলে আগে ঠাস করে একটা দেবে পিঠের ওপর। সাইনাদের বাড়ির পেছনে পেয়ারা গাছ ছিল, সেখান থেকে সে পেয়ারা পেড়েছে কয়েকটা। চাচাতো বোনদের নিয়ে ঘাটে বসে মরিচ দিয়ে কচকচ করে খাচ্ছিল। তখনই সেখানে তিতলি এলো, সাইনাকে সবটা খুলে বলল। সাইনা বলল, কোথায় গিয়েছে বলেনি? তিতলি বলল, ঘুরতে টুরতে চলে যাবে। দেশে আসার পর থেকে তো কোথাও ঘুরতে যায়নি। আম্মু একটা কথা বলতে বলেছে তোমাকে। সাইনা মনে মনে ভাবছিল তিতলি এরকম কিছু বলবে, আর সেটাই হলো। তিতলি বলল, আম্মু বলেছে ভাইয়ার সঙ্গে যোগাযোগ রাখতে। আম্মুর ফোন রিসিভ করেনি, আব্বুর সাথে তো কথাই বলবে না, বড় ভাইয়া রেগে আছে, ফোন দেবে না। তোমাকে সকাল থেকে একবারও ফোন দেয়নি? সাইনা দুই পাশে মাথা নাড়ল। তিতলি বলল, এখন একটা ফোন দাও। সাইনা বলল, রাতে করব, এখন রিসিভ করলে তুমি কথা বলবে। তিতলি বলল, আচ্ছা। সাইনা তাজদারের নাম্বারে কল দিল, রিং পড়তে লাগলো। কিছুক্ষণ পর রিসিভ হলো। তিতলি শুরুতেই সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তিতলি। ওয়ালাইকুম আসসালাম। তুমি ওখানে কি করছো? আপনি আম্মুর ফোন রিসিভ করছিলেন না, আমি তোমাকে কি প্রশ্ন করেছি? তিতলি দাঁত নিয়ে নখ খুঁটতে লাগলো, বলল, আমি আপনার সাথে কথা বলার জন্য এসেছি। ফোন রাখো, ঘরে যাও। তিতলি ফোন রেখে দিল। সাইনার দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, নাও। সাইনা জানতে চাইল কি বলল। তিতলি বিরক্ত হয়ে চলে যেতে যেতে বলল, ধুর, আমাকে বকা খাওয়ানোর জন্য সবাই পাঠায়, আমি বাড়ি ছেড়ে কোথাও চলে যাব। সাইনা তার যাওয়ার পথে চেয়ে রইল। সাইনা মেসেজ টাইপ করলো, কোথায় যাওয়া হয়েছে লিখে মেসেজটা পাঠিয়ে দিল। যদিও তার ফোনে এত বেশি ব্যালেন্স নেই। কিছুক্ষণ পর মেসেজের রিপ্লাই এলো, অয়েল ইউর অন মেশিন। সাইনা লিখল, আই অ্যাম অ্যাবাউট টু ব্লক ইউ। তাজদার পাঠালো, লোল কাওয়ার্ড, ইউজ দিস ওয়ার্ড মোস্ট। সাইনা বলল, টাটা বাই বাই। ওপাশ থেকে মেসেজ এলো, আমি এগুলোর স্ক্রিনশট রাখছি, সালিস বিচারে এগুলো দেখাবো। তাছাড়া তুমি ফেসবুকে কাকে কাকে আমার নামে বিচার দিয়েছো, কি কি বদনাম করেছো, আমাকে কি কি গালি দিয়েছো, সব আমি আনিসের কাছে পাঠাচ্ছি। সাইনা বলল, এই না, দ্যান্সে আই লাভ ইউ তাজদার সিদ্দিকী, মরে গেলেও না। আনিসের হোয়াটসঅ্যাপে আজ রাতের মধ্যে সব চলে যাবে। সাইনা লিখল, জার্গো বেটা হুত্তুন।